আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো বা আলোচনা করব প্রথম অধ্যায়ের আরো একটি সৃজনশীল নিয়ে। এটাও মূলত চট্টগ্রামের একটি স্কুল থেকে আমরা উদ্দীপকটি নিয়েছি। তো চলো আমরা এখন আমাদের উদ্দীপকের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা কথা বলবো এবং এখান থেকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, দেখো আমাদেরকে তিনটা চিত্র দিয়ে মূলত আমাদের উদ্দীপকটি সাজানো হয়েছে। চিত্র একে আমরা একটা অগ্নিশিখা দেখতে পাচ্ছি, এটা একটা দাহ্য পদার্থের সাংকেতিক চিহ্ন। চিত্র দুই একটি কঙ্কাল এবং দুটি হাড় রয়েছে, এটা বিষাক্ত পদার্থের চিত্র। আর চিত্র তিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা তেজস্ক্রিয় পদার্থের ফ্যানের পাখার মতো তিনটা, বাট এখানে কিন্তু হলুদ এবং কালো রং মিশ্রিত অবস্থায় থাকে। তো যদি আমরা এদেরকে কালার করে দেই তখন এটা হয়ে যাবে তেজস্ক্রিয় পদার্থের যে চিত্র সেই চিত্র। তো আমাদের এখন প্রশ্ন, এই তেজস্ক্রিয় পদার্থ বলো, বিষাক্ত পদার্থ বলো এবং দাহ্য পদার্থ বলো, এই তিনটা পদার্থ কেন্দ্রিক প্রশ্নে আমাদের গ এবং ঘতে করা হবে। তো আমরা ফার্স্টে ক এর প্রশ্ন নিয়ে একটু কথা বলি। ক এর প্রশ্নে ফার্স্টে কি বলছে দেখো। ক এর প্রশ্নে ফার্স্টে বলছে যে ব্যাপন কাকে বলে, মানে ব্যাপনের সংজ্ঞাটা কি হতে পারে। ওকে, সো দেখো কি বলছে এখানে। আচ্ছা, ব্যাপনের সংজ্ঞা আমরা দেখব যে কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। সহজ হিসাব যে কঠিন, তরল এবং বায়বীয় মানে যে পদার্থ আছে এই পদার্থের যে স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়ে, এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে। সহজ হিসেবে আমরা পারফিউম দেই বাসায় বসে বা আমরা রুমে স্প্রে করি, তো কি হয় যখন স্প্রে করি তখন সেগুলো রুমের চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে স্বতঃস্ফূর্তভাবে যে কণাগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া, এই প্রসেসটাকেই মূলত ব্যাপন বলা হয়। ওকে, যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্নে কি বলেছে দেখো, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ঔষধ খাওয়া হয় কেন। সো এটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের এর আগেরও কোনো একটা সৃজনশীল প্রশ্নে আমরা সমাধান করেছি, এবার আমাদের সেই একই টাইপের প্রশ্ন সমাধান করতে হবে। তো তাহলে চলো, পেটের অ্যাসিডিটির জন্য আমরা অ্যান্টাসিড ট্যাবলেট কেন গ্রহণ করি। আমরা একটু জানি দেখো যে খাদ্য হজম করতে পাকস্থলীতে কি করে, পাকস্থলী খাদ্য হজম করতে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করে। পাকস্থলী কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করে। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কি হয়, পেটে অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। এই অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতেই কি করা হয়, মূলত অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়া হয়। এখন অ্যান্টাসিড ট্যাবলেটে আছে কে, অ্যান্টাসিড ট্যাবলেটে আছে দুইটা ক্ষারীয় উপাদান, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো অ্যান্টাসিড ট্যাবলেটে এই দুটো উপাদান রয়েছে এবং এই দুটো উপাদান কিন্তু একটা ক্ষারীয় উপাদান। কেন, কারণ আমি অ্যাসিডকে প্রশমিত করব, অ্যাসিডকে প্রশমিত করতে হলে অবশ্যই ক্ষারীয় উপাদানের প্রয়োজন হবে। তখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের সাথে লবণ ও পানি তৈরি করতে পারবে। তো চলো আমরা এবার বিক্রিয়াগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করি। দেখো বিক্রিয়াতে কি বলছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এর বিক্রিয়া যদি ঘটে তখন কিন্তু কি উৎপন্ন হবে দেখো, ম্যাগনেসিয়াম পজিটিভ মানে 2+ আর হাইড্রোক্সিল মূলক নেগেটিভ, HCl এর H পজিটিভ Cl নেগেটিভ। তাহলে ম্যাগনেসিয়াম পজিটিভ যাবে HCl নেগেটিভের সাথে, উৎপন্ন হবে MgCl2। এখান থেকে আমি উৎপন্ন করতে পারবো MgCl2 প্লাস এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক আছে এরা মিলে উৎপন্ন করবে H2O বা পানি। তার মানে কি দেখো, তোমার অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তোমার লবণ এবং পানি তৈরি করছে। সো এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে লবণ পানি তৈরি হয়, এই পুরো প্রসেসটাকে আমরা একটা প্রশমন বিক্রিয়ার সাথে কম্পেয়ার করতে পারবো। তো এই অ্যাসিডকে প্রশমিত করার জন্য কিন্তু আমরা অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করি, কারণ অ্যান্টাসিড ট্যাবলেটে ক্ষারীয় উপাদান রয়েছে। গেল একটা বিক্রিয়া। দেন তুমি যদি অ্যালুমিনিয়ামের বিক্রিয়া থেকে বিক্রিয়াটা দেখতে চাও তখন তোমার বিক্রিয়াটা এইভাবে কমপ্লিট করতে হবে যে AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে উৎপন্ন করবো আমরা AlCl3 প্লাস H2O। এই যে লবণ পানি তৈরি হলো। বিক্রিয়াটা যদি তুমি ব্যালেন্স করো তখন তোমাকে এটা 3 দিতে হবে, আর এখানে তখন এটা হাইড্রোজেন 3টা 6টা, সো এখানে একটা 3 দিতে হবে। এই যে এভাবে তখন আমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে পারবো। সো অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ মানে 3+ OH মাইনাস H প্লাস Cl মাইনাস H আর OH মিলে উৎপন্ন করবে হচ্ছে H2O, আর এই যে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হচ্ছে AlCl3। তার মানে আমরা এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি এদের সমন্বয়ে আমরা কি তৈরি করতে পারি, আমরা লবণ পানি তৈরি করতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর সমন্বয় করে। ফলে এখানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে এবং এই অতিরিক্ত যে ক্ষারীয় উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। ওকে, সো আমাদের বিক্রিয়াগুলো দেখানো হয়েছে। এবারে চলো আমরা আমাদের গ এর প্রশ্নে যাই।
আচ্ছা, সো গয়ের প্রশ্নে কি বলেছে দেখো, গয়ের প্রশ্নে বলেছে দেখো যে চিত্র 3 সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে ব্যাখ্যা করে, মানে এই যে তেজস্ক্রিয় পদার্থ যারা আছে, তেজস্ক্রিয় পদার্থ যারা আছে এরা মানুষের কি কি ক্ষতি করে এই সম্পর্কে আমাকে ব্যাখ্যা করতে বলছে আর কি। ওকে, সো আমরা এখন এই পয়েন্টে যাচ্ছি। দেখো কি কি ক্ষতি সাধন করে। তাহলে বলতেছে চিত্র 3 এর এই যে চিহ্নটা, এটা সাংকেতিক চিহ্ন দ্বারা তেজস্ক্রিয় পদার্থকে বোঝায়। ইউরেনিয়াম, খেয়াল করো, ইউরেনিয়াম, তারপর রেডিয়াম ইত্যাদি হলো তেজস্ক্রিয় পদার্থ। এসব পদার্থ যে তেজস্ক্রিয়, সেই তেজস্ক্রিয় বা বিকিরণ, মানে এই যে আমরা ইউরেনিয়াম বা রেডিয়ামের মতো যারা তেজস্ক্রিয় পদার্থ আছে এরা বিকিরণ দেয়, এবং এই বিকিরণ থেকে বিভিন্ন কি হয় বলতো, বিভিন্ন ক্ষতিকর রশ্মি সেখান থেকে বের হয়, ফলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ সৃষ্টি করতে পারে, কিংবা একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এর অনেকগুলো কাজ আছে, মানে আমাদের যে তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা এরা অনেক ক্ষতিকর কাজ এখানে করতে পারে। নাম্বার 1, এরা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এটা ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। কেমন, ধরো তোমার হাতে যদি ক্রমান্বয়ে, মানে তোমার হাত বা শরীরে কোনো একটা অঙ্গের মধ্যে যদি ক্রমান্বয়ে আমি তেজস্ক্রিয়তা ছড়াতে থাকি বা অন্য যে কোনো উপায় তেজস্ক্রিয়তা ছড়াতে থাকলো, তখন কিন্তু ওই জায়গার কোষকলা ধ্বংস হয়ে যাবে এবং এটা একটা সময় ক্যান্সারে রূপান্তরিত হবে, টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার। আর একটা কথা বলছে যে এটা মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। এখন কাদেরকে? মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে, বিশেষ করে যদি কেউ গর্ভাবস্থায় এই তেজস্ক্রিয়তার সাথে সম্পৃক্ত থাকে, তখন তার গর্ভের যে বাচ্চা, সেই বাচ্চার ডিএনএ স্ট্রাকচার পরিবর্তিত হয়ে যেতে পারে এবং সেখান থেকে তার একটা সুস্থ বাচ্চা হওয়াটা তার জন্য কষ্টকর, তার পক্ষে জন্ম দেওয়াটা কষ্টকর। কেননা এই যে তেজস্ক্রিয়তা নিয়ে তখন আসলে কি মুভ করা উচিত না, তখন এই কাজগুলো তখন তার করা একদমই উচিত না। তো এই যে বলছে যে একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে, এই যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপর কি বলছে দেখো, তেজস্ক্রিয় পদার্থ আমাদের খাদ্য শৃঙ্খলে ঢুকে আমাদের মানবদেহের ডিএনএ এবং কোষকলাকে আক্রমণ করে স্বাস্থ্য ঝুঁকি ঘটায়। মানে আমাদের ডিএনএর পরিবর্তন ঘটায়, ডিএনএকে মানে ডিএনএ জিনিসগুলোকে নষ্ট করে আর কি, বা ডিএনএটাকে সংরক্ষণ করতে পারে না। আচ্ছা, ফলে এতে মানুষ ধীরে ধীরে ক্যান্সার বা মৃত্যুর মুখোমুখি পতিত হয়। উদাহরণস্বরূপ দেখা যায় যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোম থেকে নিঃসৃত তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য কতটা ক্ষতিকর তা বোঝা যায়। সুতরাং তেজস্ক্রিয় পদার্থ মানুষের মারাত্মক ক্ষতি সাধন করে, তাই এসব পদার্থ সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। সহজ হিসাব যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল, ওটা ছিল মূলত একটা পারমাণবিক বোমা, এবং যার তেজস্ক্রিয়তার ফলে ওই অঞ্চলে যে শিশুগুলো, যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করতো, ওদের কিন্তু ডিএনএ স্ট্রাকচারটা পরিবর্তিত হয়ে যেত। দেখা যেত যে কারো হাত বাঁকা, কারো পাও বাঁকা, কারো চোখটা একটু বড়, মানে এই টাইপের, মানে এগুলা একটা সুস্থ সবল বাচ্চা ওই অঞ্চলে জন্মগ্রহণ করতে পারতো না, কেননা রেডিয়েশনটা আসলে অনেক দিন ধরে থেকে যায়। এই জন্য আমরা যখন তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করব, তখন এর ভয়াবহতাও আমাদেরকে জানতে হবে। আমরা যে শুধুমাত্র এদেরকে ভালো কাজেই লাগাবো এমনটা না, এর ভয়াবহ, এর খারাপ দিকগুলো আমরা যেন খারাপ দিকগুলো জেনে আমরা যেন সতর্ক থেকে এই ব্যাপারগুলোতে আরও খুব এইভাবে হ্যান্ডেল করতে পারি, সতর্কতার সহিত যেন হ্যান্ডেল করতে পারি। অবশ্যই সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত। তাহলে আমাদের গয়ের প্রশ্ন শেষ হয়ে গেল। এবার যাচ্ছি ঘয়ের প্রশ্ন। দেখো কি বলছে, যে চিত্র 1 এবং চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহ ব্যবহার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করে। মানে চিত্র 1 এবং চিত্র 2 অর্থাৎ দাহ্য পদার্থ ও বিষাক্ত পদার্থ, এটা যখন আমরা ব্যবহার করব, এই ব্যবহারটা ঝুঁকিপূর্ণ। তুমি চাইলেই যেখানে মন চায় সেখানে এটা ব্যবহার করতে পারবে না, এবং তোমাকে এখানে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, কিছু সেফটি ইকুইপমেন্ট তোমাকে মেজারমেন্ট রাখতে হবে। তো এখন আমাদেরকে এই পয়েন্টগুলো নিয়ে এখানে আসলে কথা বলতে হবে। আচ্ছা, তো দেখো আমরা এখন ফার্স্টে আসি দাহ্য পদার্থ নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, তো ফার্স্টে দাহ্য পদার্থ কারা? দাহ্য পদার্থ হচ্ছে তারাই যাদেরকে সহজে আগুন ধরে যায়, যারা সহজে আগুন বা তাপের উৎসের কাছাকাছি আসলে যারা সহজে আগুন ধরাতে পারে, এদেরকে আমরা দাহ্য পদার্থ বলি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কাদের কথা বা কাদের নাম মেনশন করতে পারি। দেখো, অ্যালকোহল, তারপরে কে আছে ইথার, তারপরে কে আছে অ্যারোসল, তারপরে এলপিজি, সিএনজি, এলএনজি, পেট্রোলিয়াম ইত্যাদি সহ অনেকগুলো উপাদান আছে যারা কি পদার্থ হতে পারে, দাহ্য পদার্থ হতে পারে। আচ্ছা, এই জাতীয় পদার্থ, খেয়াল করো, এই জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে আসা মাত্রই মারাত্মকভাবে প্রজ্বলিত হয়, মানে এটা খুব দ্রুত জ্বলে ওঠে, মানে এরা খুব সহজেই আগুন ধরে যেতে পারে, এই সকল পদার্থের যে বৈশিষ্ট্য সেখানে। তাছাড়া এসব পদার্থকে তাপ বা আগুনের উৎস থেকে দূরে রাখতে হবে, যেহেতু সহজে আগুন ধরে যায়, তাই অবশ্যই এগুলো আমরা কখনোই চুলা বা আগুনের কোনো উৎস এর কাছে আমরা রাখবো না।
আচ্ছা, এই জাতীয় পদার্থ কোনো অবস্থায় আগুনের সংস্পর্শে আনা যাবে না, সুতরাং দাহ্য তরল পদার্থ ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। এসব পদার্থকে নিরাপদ স্থানে রাখতে হবে এবং তাতে দাহ্য পদার্থযুক্ত চিহ্ন দিতে হবে। খুব ভালো একটা কথা বলেছে যে আমরা ফার্স্ট অফ অল এদেরকে ব্যবহার করব খুব সতর্কতার সহিত, এরপরে আমরা এদেরকে নিরাপদ জায়গায় রাখবো, ব্যবহারের পরে নিরাপদ জায়গায় রাখবো এবং দাহ্য পদার্থের সিম্বলটা ওটার গায়ে আমরা মানে লাগাই রাখবো বা আমরা এঁকে দিব, যাতে করে একজন সাধারণ মানুষ যেন দেখে বুঝতে পারে, বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে বা যারা সায়েন্স সম্পর্কে জানে তারা যেন দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা দাহ্য পদার্থের সিম্বল যেহেতু রয়েছে, তার মানে এটাকে অবশ্যই আগুন থেকে দূরে রাখতে হবে। আচ্ছা, গেল এটা দাহ্য পদার্থ। এবারে আসো বিষাক্ত পদার্থ। আচ্ছা, বিষাক্ত পদার্থের মধ্যে কারা বলতো? বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন এবং ক্লোরোবেনজিন। এই যে রয়েছে বেনজিন এবং ক্লোরোবেনজিন। আচ্ছা, মিথানল, ক্লোরোফর্ম ইত্যাদি রাষ্ট্রের বিষাক্ত পদার্থ। এগুলো শরীরে রাখলে শরীরে নানাবিধ কি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই ধরনের পদার্থের ব্যবহার কি ঝুঁকিপূর্ণ। তাই এসব পদার্থ ব্যবহার সবসময় অ্যাপ্রন, আমরা মানে এগুলো ব্যবহার করার সময় কি করবো, অ্যাপ্রন পরবো, আমরা হ্যান্ড গ্লাভস পরবো, আমরা সেফটি ইকুইপমেন্ট পরবো ইত্যাদি ব্যবহার করতে হবে। আচ্ছা, পরিশেষে বলা যায় যে চিত্র 1 এবং চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ আমরা এই চিত্র 1 ছিল আমাদের দাহ্য পদার্থ আর চিত্র 2 ছিল আমাদের বিষাক্ত পদার্থ। তো এই দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ এগুলো অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ। আমরা দাহ্য পদার্থগুলোকে যেমনিভাবে আগুন থেকে দূরে রাখবো, ঠিক তেমনিভাবে বিষাক্ত পদার্থগুলো যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই আমরা অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি আমরা পরিধান করেই কাজ করব, যাতে করে আমাদের এখানে ক্ষতির মাত্রাটা অনেকটা কমে যায় এবং আমরা যাতে ল্যাবরেটরিতে বসে যখন কাজ করব তখন যেন কোনোরূপ আমরা বিপদের সম্মুখীন না হই, কোনোরূপ দুর্ঘটনার সম্মুখীন আমরা যেন না হই, এই জন্য আমরা খুব সাবধানতার সাথে এই সকল পদার্থ আমরা কাজ করব। আচ্ছা, তো তাহলে আমরা আমাদের ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমি ফুললি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারও বুঝতে পেরেছো। তো তাহলে আজ এ পর্যন্তই। নতুন কোনো সৃজনশীল পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।